ভিডিও শুরুতে আমার সকল মুসলিম ভাইদেরকে সালাম জানাই এবং বাকিদেরকে আমার আদাব এবং নমস্কার জানাই। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটা ভিডিও নিয়ে যেটা আপনাদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আপনাদেরকে আমি বলবো যে আপনাদের কিছু ভুল যেগুলো আপনারা হয়তো জেনে বা না জেনে করে থাকেন, যার জন্য আপনার আলুর ফলনে যেমন ব্যাঘাত ঘটে, আলুর কালার খারাপ হয় এবং আলুর ফলন ওভারঅল যে আপনার গুণগত মান এবং ফলন সেটা কিন্তু কম হয়। তাই এমন কিছু আপনাদের ভুলের কথা বলবো, বা যেগুলো হয়তো আপনি না জেনেই করে ফেলছেন বা হয়তো অনেকেই জানেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের জন্যই ভিডিও বানিয়ে থাকি এবং অনেকটা পরিশ্রম করে ভিডিও বানাই, তাই অবশ্যই ভিডিও যদি ভালো লাগে কার্পণ্য করবেন না, একটা লাইক অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকমই কিন্তু ভিডিও পাওয়ার জন্য, এবং আগামী দিনে আলু চাষ সম্পর্কে এবং বোরো ধান সম্পর্কে যত রকম যাবতীয় আপনাদের সমস্যা সেগুলো আপনারা আমাকে কমেন্ট করবেন, বা আমি আপনাদের জন্য কিন্তু তার সমাধান সবসময় দিয়ে যাব। আসুন ভিডিওটা শুরু করি, আর আপনাদেরকে বলে দিই যে কোন কোন ভুলের জন্য আপনাদের আলুর ফলনে ব্যাঘাত ঘটে বা কোন কোন ভুলগুলো আপনারা কখনোই করবেন না আলুর প্রাথমিক পর্যায়ে। তো আসুন। আচ্ছা, প্রথম ভুল আপনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে চাপান সার ব্যবস্থাপনায়। আপনারা কি করেন, মাটির গুণগত মান ঠিকঠাকভাবে না জেনে, বা হয়তো আপনি কোনো ইউটিউব ভিডিও দেখেছেন যেখানে হয়তো মাটির গুণগত মান খারাপ, সেখানে হয়তো 4 বস্তা করে আপনার 10-26-26 বা এনপিকে বা সুফলা সার ব্যবহার করা হয়। আপনার ওদিকের মাটি হয়তো এতটা চাপান সার মানে প্রয়োজন হয় না, বা আপনার ওদিকের মাটি হয়তো ভালো। আপনি কি করলেন, সেই ভিডিও দেখে কি করলেন না 4 বস্তা আপনি 10-26 মেরে দিলেন। ওতে কি হলো, আপনার মাটিটা কিন্তু হঠাৎ করে এরকম একটা রাসায়নিক সারের যে তীব্রতা সেটা পেয়ে আপনার মাটির গুণগত মান, মাটির যে উর্বরতা ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে। তাই সবার প্রথম আপনি যদি পারেন মাটি পরীক্ষা করান, যেটা ঘাটতি আছে সেটা ব্যবহার করুন একটু বেশি পরিমাণে, যেটার ঘাটতি কম আছে সেটা একটু কম পরিমাণে ব্যবহার করুন। এখন মাটি পরীক্ষা যদি আপনারা করাতে না পারেন একান্তই, কারণ এখন তো ধরুন আলুর সিজন পড়ে গেছে, এখন মাটি পরীক্ষা করানো সম্ভব নয়, তাই কি করবেন না, আপনার আশেপাশে যে সমস্ত প্রৌঢ় মানে পুরাতন চাষিরা আছেন বা বয়স্ক চাষিরা আছেন যারা আলু চাষ দীর্ঘদিন ধরে করে আসছেন, তাদের কাছে জানুন যে এইখানের মাটি কেমন, বা এখানে আপনারা কী রকম চাপান সার ব্যবস্থাপনা গ্রহণ করেন, সেই রকম অনুযায়ী কিন্তু আপনি চাপান সারের ব্যবস্থাটা নেবেন। আমার কথা বা অন্য কোনো ইউটিউবারের কথা বা অন্য কোনো কারোর কথা শুনে আপনি কিন্তু কখনোই তাদের ওখানকার হিসাবের যে চাপান সার ব্যবস্থাপনা সেটা আপনার ওখানে ব্যবহার করবেন না। এটা আপনাদের প্রথম ভুল, এটা করে থাকেন। দ্বিতীয় যে ভুল সেটাও কিন্তু চাপান সার নিয়েই করে থাকেন, সেটা হচ্ছে আপনার ধরুন টোটালে একটা জমিতে আপনি ব্যবহার করবেন 150 কেজি 10-26-26। আমি মানে উদাহরণের খাতিরে নিলাম, আমাদের এখানে যেটা করা হয়। এবারে আপনি যদি ওই 3 বস্তা 10-26-26টাকে প্রথমেই যখন মাটি তৈরি করছেন ছড়িয়ে দেন, ওতে কিন্তু আপনার কাজটা অনেকটা কম হবে। কারণ যখন দেখবেন বৃষ্টি হবে বা আপনি জলসেচ দেবেন, অনেকটা মানে চাপান সার কী হবে না, গলে গিয়ে ওই লিঞ্চিং বা ড্রিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু মাটির তলায় চলে যাবে, বা ওটা কিন্তু নষ্ট হবে। তাই কি করুন, সবসময় চাপান সার ব্যবস্থাটাকে ভাগ করে নিন। 2 বস্তা মাটি তৈরির সময় দিন, মানে শেষ চাষের আগে দিন, দিয়ে চাষটা দিন। তারপরে কি করুন না, 1 বস্তা আপনি হাতে রাখুন চাপান, সেটাকে কি করবেন না, যখন গাছের গোড়ায় গোড়ায় মাটি দেবেন, যেটাকে মাঝার মাটি বলা হয় আমাদের এদিকে, সেই মাঝার মাটি করার সময় মাঝার দেওয়ার আগে ওই চাপানটা কিন্তু অর্ধেকটা আবার ছড়িয়ে দিন, এবং অর্ধেকটা পরবর্তীকালে 5 কেজি বা 10 কেজি করে পরে যখন আলুর গাছের অবস্থা আপনি দেখবেন একটু হয়তো কালারটা খারাপ হয়ে আসছে, সেই সময় আলাদা আলাদা করে কিন্তু ওইভাবে ছড়িয়ে দেবেন। এতে আপনার চাপান সার ব্যবস্থাটা সঠিক হবে, আলুটার গ্রোথ ভালো হবে, আলুর ফলন ওভারঅল ভালো হবে। এবারে তৃতীয় আর একটা ভুল যেটা আপনারা অনেকেই করে থাকেন সেটা হচ্ছে শুধুমাত্র আপনারা 10-26-26 বা নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করে চাষটা করেন। এটাতে যেমন আপনার মাটিটার ক্ষতি হচ্ছে, পরবর্তীকালে এই পরিমাণ চাপান সার ব্যবহার করে আপনি কোনোদিনই আর ভালো ফলন তুলতে পারবেন না, মাটির উর্বরতা শক্তিটা খারাপ হয়ে যাবে। কি করবেন না, অনুখাদ্য যেটা আপনাদের ওদিকে পাওয়া যায়, বা মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট মানে বোরন জিঙ্ক যেগুলো মাটিতে ছড়ানোর, সেগুলো চাপান সারের সঙ্গে ব্যবহার করবেন। চাপান সার যদি আপনি 150 কেজি ব্যবহার করতেন আগে, এখন 100 কেজি করুন, এবং সেখানে কি করুন না 25 কেজি মতো জৈব সার ব্যবহার করুন। পারলে গোবর সার তো অনেক ভালো, পচানো যে গোবর সারটা 1-2 বছরের পুরনো, সেটা দিলে আরও ভালো। না পেলে কি করুন না, জৈব সার বাজারে কিনতে পাওয়া যায় 50 কেজির বস্তা, বিঘা পিছু আপনি ওটা 25 কেজি বা 30 কেজি ব্যবহার করে দিন। ওতে কি হবে, আপনার মাটিতে জৈবের পরিমাণ বাড়বে, যেটা গাছের মেন যে খাবার, মানে একটা গাছের যে মেন স্ট্রাকচার সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। তো নাইট্রোজেন আপনি উপর থেকে সার দিচ্ছেন, পেয়ে যাচ্ছে গাছ, অক্সিজেন বাতাস থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু আপনার এই যে কার্বনটা আপনি বাইরে থেকে যদি প্রয়োগ না করেন, সেক্ষেত্রে গাছ পাবে এটা কোথায়? তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে, যাতে কিনা ভরে ভরে কার্বনের পরিমাণ থাকে, এবং ওতে আপনার গাছটার কি হবে না, সমস্ত যে খাবারের ঘাটতিটা বা সমস্ত যে খাবারের চাহিদাটা সেটা গাছ কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, চতুর্থ যে ভুলটা আপনারা অনেকে করেন সেটা হচ্ছে আলু লাগানোর পরে
কি করেন না জল ঝাপটা দেন। ওটা কিন্তু যদি আপনার জমিটা একদমই শুকনো মানে বালিগোছের জমি হয়, অবশ্যই আপনাকে প্রথমে কি করতে হবে না জল ঝাপটা দিতে হবে। আগে পাইপ ফেলবেন, পাইপ ফেলে পুরো জমিটা শুকনো জমিটাকে একবার জল দিয়ে ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেবার একদিন পরে আপনি ওখানে চাপান সার প্রয়োগ করবেন এবং তারপরে চাষ দিয়ে সঙ্গে সঙ্গে চাষ দিয়ে পরের দিন আলুটা বসাবেন। এটা হচ্ছে সবথেকে পারফেক্ট নিয়ম। যদি আপনি কি করেন না শুকনো আলুটা বসিয়ে দিলেন, এরপরে ধরুন গাছ বেরোনোর করতে করতে যদি 7 দিন 10 দিন লেগে যায়, আপনার আলুটা ভিতরে যে আপনার শ্বাসটা আলুর সেটা কিন্তু ওই মানে শুকনো মাটিতে টেনে নেবে, আলুটা শুকিয়ে যাবে। আলুর যে আপনার গাছটা বেরোতে এক তো দেরি হবে, অনেক গাছ আপনার বেরোবেই না, আলুটা শুকিয়ে যাবে বা পচে যাবে গরমের জন্য। কারণ দিনের বেলায় এখনও অবধি কিন্তু বাতাসের যে তাপমাত্রা সেটা অনেক বেশি। আপনি যদি সঠিকভাবে মাটি যদি ভিজে না থাকে বা আপনার মাটিতে যদি জো না থাকে, তাহলে শুকনো মাটিতে আপনার আলুটা কিন্তু কোনোভাবেই ভালোভাবে আর কি বেরোবে না আলুর গাছটা। তো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আলু জমি অবশ্যই আগে ঝাপটে নিন, তারপরে কিন্তু আলুটা লাগান। যদি আলুতে দেখেন যে এইভাবে আলুটায় কিন্তু জো বা রস আছে, তাহলে কোনো রকম আপনাকে ঝাপটানোর প্রয়োজন নেই। আপনি নর্মাল বসিয়ে দিন, আলু গাছ বেরোনোর ঠিক 2-1 দিন আগে আপনি কি করবেন, একবার পাইপ দিয়ে জল ঝাপটা করে দেবেন। যদি কোদাল দিয়ে মাটি দিয়ে থাকেন, তাহলে নর্মাল যেরকম জল পাওয়ানো হয় বা জল পাওয়ানোর সিস্টেম করা হয় সেরকমভাবে জল দিয়ে দেবেন। আর আরেকটা ভুল আপনারা করেন, যেটা হচ্ছে আলু যখন জল দিচ্ছেন এইভাবে, তখন কি করেন না গাছের একদম গোড়া অবধি জলটা ভরে দেন। ওতে করে কি হয়, ড্রেনে জলটা যখন ছাড়ছেন, দেখবেন যখন শেষের আর 2-3টে ড্রেন জল ঢুকতে বাকি আছে, ওই মোমেন্টে সামনের যে জলের রাস্তাটা সেটা বন্ধ করে দিন। নাহলে কি হবে, ওই সামনের আপনার যে পুরো যে লম্বা একটা ড্রেন, পেছনের যে গাছগুলো আপনি যখন জল যাবে তার আগেই কিন্তু সামনের ড্রেনগুলো ডুবে যাবে। তো আলু ডুবিয়ে কিন্তু জল দিলে হবে না। আলুকে আপনার মোটামুটি গাছের যে গোড়া মানে উপর যে একদম মাটির উপরিভাগ, সেখান থেকে কমপক্ষে 4 থেকে 6 আঙ্গুল নিচে যখন জলটা থাকবে, তখন আপনাকে কিন্তু জলের লাইনটা বন্ধ করে দিতে হবে। নাহলে কি হবে, আপনি যদি একদম ডুবিয়ে জল পাওয়ান, মাটিটা এক তো বসে যাবে, উল্টে কি হবে আপনার যখন আলু ধরে যাবে পরবর্তীকালে, সেক্ষেত্রে হবে আপনার আলুটা দেখবেন পিডিপি বলে একটা মানে রোগ হয়, যেটা হচ্ছে আপনার আলুর গাটা লাল লাল এবং ছোপ ছোপ দাগ পড়ে যায়। ওই আলুটা আপনার বাজারে বিক্রি হয় না, বা হলেও খুব কম দাম হয়, বা আপনার স্টোরেও কিন্তু নিতে চায় না, ব্যবসাদাররা নিতে চান না। তো ওই আলুটা থেকে আপনার যদি বাঁচতে চান, তাহলে জলটা ঠিক সীমিতভাবে মেপে জল দিতে হবে। মানে একদম গাছের গোড়ায় ডুবিয়ে দেওয়া চলবে না, এবং গাছের গোড়ায় ডুবিয়ে দিলে এক তো আপনার গাছটা বসে যাবে, উল্টে এরকম রোগগুলো আপনার গাছে ধরবে, ধসার প্রকোপ বাড়বে। তো এইভাবে জলটা আপনি যদি ঠিক দেন, আলুর ফলন আপনাকে কিন্তু দেখতে হবে না, অনেক ভালো ফলন পাবেন। আর একটা ভুল আপনারা করেন, যাদের আলু গাছ অলরেডি বেরিয়ে গিয়েছে, আপনারা কি করেন গাছ বেরোনোর সাথে সাথেই মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গাছ বেরোনোর আপনারা কি করেন না কমা যে ম্যানকোজেবগুলো, যেগুলো 200 টাকা 250 টাকা কেজিতে পাওয়া যায়, যেগুলো ম্যানকোজেব 45%, যে কোম্পানিরই হোক আপনারা ব্যবহার করে দেন। আপনারা চেষ্টা করেন যাতে ধসাটা কোনোভাবেই না লাগে। কিন্তু ওতে করে কী হয়, আপনার যে গাছের একটা ওভারঅল গ্রোথ বা যেটা ন্যাচারাল গ্রোথ, সেটা কিন্তু থেমে যায়, গাছটা আপনার পাতাটা পুরু হয়ে যায়। গাছে আপনার দেখবেন ওই জাতীয় যদি আপনি ছত্রাকনাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছের পাতার উপরে একটা সাদা স্পট পড়ে যায়। ওতে করে কী হবে, আপনার গাছটার যে খাদ্য তৈরির মেন যে একটা উপাদান, সেটা হচ্ছে সূর্যের আলো। সেই সূর্যের আলো সবুজ পাতায় ঠিকঠাকভাবে পড়বে না, পাতাটা আপনার খাদ্য তৈরি ঠিক করতে পারবে না, গাছের বৃদ্ধি আপনার কিন্তু থেমে যাবে। তাই অবশ্যই আপনারা কি করুন, গাছ বেরোনোর ওয়েট করুন। গাছ বেরোনোর পরে ঠিক 25 থেকে 30 দিনের আগে কোনো রকম এখানে ওষুধ বা স্প্রে করার প্রয়োজন আপনার নেই। ঘাস মারাটা চেষ্টা করুন অ্যাভয়েড করার। আপনারা যদি ঘাস বেরিয়ে থাকে, তাহলে মাটি টানার সময় সেই ঘাসটা কিন্তু চাপা পড়ে যাবে, বা লোক দিয়ে সেই ঘাসটা আপনাকে তুলে দিতে হবে। কোনো রকমই কিন্তু ওই যে ঘাস মারা যেটা হয় সেরকম কোনো কিছু ব্যবহার করবেন না। ওতে করে মাটির যেমন একটা গুণগত মান খারাপ হয়, আপনার মাটিটা কিন্তু প্রচুর পরিমাণে বিষাক্ত হয়ে যাবে, মাটিতে আলুর ফলন আপনার কিন্তু ভালো হবে না। তাই এটা আপনাকে মাথায় সবসময় খেয়ালটা রাখতে হবে। ম্যানকোজেব জাতীয় যে ওষুধটা, ছত্রাকনাশকটা, সেটা গাছ বেরোনোর কমপক্ষে যেন 30 দিন গাছটার বয়স হয়, তারপরে স্প্রে করবেন। যদি তার আগে রোগ লেগে যায়, আশা করছি এখন যা ঠান্ডা, রোগটা লাগবে না। তাই অযথা ওষুধ কিন্তু ব্যবহার করবেন না, ওতে যেমন খরচ বাড়বে সেরকম গাছেরও ক্ষতি হবে। তাই এই বিষয়টাকে একটু মাথায় রাখবেন। তাই এই ছিল আমার ভিডিও। আমি আশা করব আপনাদেরকে কিছু মূল্যবান দিতে পারলাম, বা আপনারা এর মধ্যে হয়তো অনেক যে ব্যাপারগুলো বললাম অনেকেই কিন্তু জানেন, বা অনেকে জেনেও কিন্তু ভুলটা করে থাকেন। আমি আশা করব যে ব্যাপারগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝলেন। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওয়। এই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।